প্রায়শই জীবনের সবকিছু অর্জনের আকাঙ্ক্ষা আমাদের অধৈর্য করে তোলে। আমরা মনে করি অপেক্ষা না করেই সাফল্য, জ্ঞান বা শান্তি অর্জন করা সম্ভব। কিন্তু ধৈর্যের শক্তি আমাদের শেখায় যে জীবনের আসল শক্তি ধৈর্যের মধ্যে নিহিত। এই বার্তাটি একজন প্রাচীন গুরু এবং তার শিষ্যের গল্প দ্বারা চিত্রিত। অনেক আগে হিমালয়ের কোলে অবস্থিত একটি শান্ত আশ্রমে একজন বিখ্যাত গুরু থাকতেন, গুরু বশিষ্ঠ। তিনি দূরদূরান্ত থেকে আসা শিষ্যদের আধ্যাত্মিক অনুশীলন, ধ্যান এবং আত্মবিকাশ সম্পর্কে শিক্ষা দিতেন। তার প্রিয় শিষ্যদের মধ্যে একজন ছিলেন অর্জুন। অর্জুন ছিলেন একজন তীক্ষ্ণমনা, পরিশ্রমী এবং অনুসন্ধিৎসু যুবক। কিন্তু তার একটি ত্রুটি ছিল, তিনি দ্রুত ফলাফল পেতেন। তিনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতেন এবং ছোট ছোট ব্যর্থতায় হতাশ হয়ে পড়তেন। একদিন অর্জুন তার গুরুকে বললেন, গুরুদেব, আমি গত 3 বছর ধরে তপস্যা করছি। আমি ধ্যান করছি, কিন্তু এখনও জ্ঞানের এক ঝলকও পাইনি। আমি প্রতিদিন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, তবুও একই রাগ, একই উদ্বেগ, একই বিভ্রান্তি। অবশেষে কখন আমি ফলাফল দেখতে পাব? গুরু হাসলেন। তিনি কিছুই বললেন না। তিনি কেবল অর্জুনকে পরের দিন ভোর 4টায় প্রস্তুত হতে বললেন এবং তারা যাত্রা শুরু করবে। পরের দিন সকালে ঠান্ডা বাতাস বইল। গুরু এবং শিষ্য পাহাড়ি পথ ধরে মাটির উপরে একটি নির্জন গুহার দিকে রওনা দিলেন। পথটি ছিল কঠিন। সেখানে কাঁটা এবং পাথর ছিল এবং অর্জুন বেশ কয়েকবার পড়ে যাওয়া থেকে অল্পের জন্য বেঁচে গেলেন। কিন্তু তিনি চুপচাপ গুরুর পিছনে পিছনে গেলেন। গুহায় পৌঁছে গুরু বললেন, এখন তুমি এখানে বসে এই প্রদীপটি জ্বালিয়ে রাখো। আমি ফিরে না আসা পর্যন্ত এটি নিভতে দিও না। অর্জুন মাথা নাড়লেন। গুরু চলে গেলেন। ঘণ্টা কেটে গেল এবং বাতাস বেড়ে গেল। প্রদীপের শিখা বারবার দোল খাচ্ছিল। অর্জুন এটিকে রক্ষা করার জন্য তার শরীর দিয়ে ঢেকে রাখলেন। তারপর হঠাৎ বৃষ্টি শুরু হল। ঠান্ডায় কাঁপতে থাকা সত্ত্বেও অর্জুন প্রদীপটি নিভতে দিতে অস্বীকৃতি জানালেন। পুরো রাত কেটে গেল। সকাল হয়ে গেল। গুরু ফিরে এলেন। প্রদীপটি তখনও জ্বলছিল, কিন্তু অর্জুন ক্লান্ত হয়ে পড়েছিলেন। গুরু হেসে বললেন, আজ তুমি জ্ঞানার্জনের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছ। অর্জুন অবাক হয়ে গেলেন। গুরুদেব, আমি কিছুই করিনি, তিনি কেবল প্রদীপটি জ্বালিয়ে রেখেছিলেন। এই জ্ঞানার্জন কিভাবে হয়েছিল? গুরু তাকে একটি পাথরের উপর বসিয়ে বললেন, অর্জুন, তুমি দেখলে যে ঝড় এসেছে। বৃষ্টি হচ্ছিল। রাত দীর্ঘ এবং ক্লান্তিকর ছিল। তবুও তুমি প্রদীপ নিভতে দাওনি। এটাই ধৈর্য। এটাই সাধনা। এটাই জীবন। জ্ঞানার্জন এক মুহূর্তের মধ্যে আসে না। এটি এমন একটি প্রদীপের মতো যা সব পরিস্থিতিতেই জ্বালিয়ে রাখতে হয়। তারপর গুরু অর্জুনকে একটি গল্প বললেন। একবার একজন কৃষক ছিল। সে এক বিশেষ ধরনের বাঁশের বীজ পেয়েছিল। সে তার জমিতে সেগুলি বপন করত। সে প্রতিদিন সেগুলিতে জল দিত, সার প্রয়োগ করত, কিন্তু কয়েক মাস ধরে মাটি থেকে কিছুই বের হতো না। তার প্রতিবেশীরা তাকে উপহাস করত, তোমার বাঁশ সম্ভবত একটি মৃত বীজ। কিন্তু সে চুপচাপ তার কাজ চালিয়ে গেল। 3 বছর ধরে কিছুই হয়নি। কিন্তু চতুর্থ বছরে বাঁশটি হঠাৎ এক সপ্তাহের মধ্যে 30 ফুট বেড়ে গেল। বাঁশটা কি মাত্র 7 দিনে এত বড় হয়ে গেল? না, 3 বছর ধরে মাটির নিচে তার শিকড় শক্ত করে চলছিল, যাতে বেড়ে ওঠার সাথে সাথে ভেঙে না পড়ে। গুরু অর্জুনের চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার অনুশীলনও একই রকম। এখন এটি মাটির নিচে শিকড় স্থাপন করছে। একদিন তুমিও জ্ঞানার্জনের বাঁশের মতো উঠে দাঁড়াবে। কিন্তু আজ যদি তুমি ধৈর্য হারাও, তাহলে সবকিছুই বৃথা যাবে। সেই দিনের পর অর্জুনের মনে এক আশ্চর্য শান্তি নেমে আসে। সে নিজেকে প্রশ্ন করা বন্ধ করে দেয়। এখন প্রতিদিন সে ফলাফলের বিষয়ে চিন্তা না করে গুরুর শিক্ষার উপর মনোযোগ সহকারে ধ্যান করতে থাকে। ধীরে ধীরে তার চেতনা পরিবর্তিত হতে শুরু করে। ছোট ছোট বিষয় সে আর রাগ করে না। সে আর ব্যর্থতার ভয় পায় না। সে বুঝতে পারে যে ধৈর্যই আসল শক্তি, যা প্রতিটি আত্মাকে পরিশুদ্ধ করে। আজ অর্জুন নিজেই একজন মহান গুরু হয়ে উঠেছে। তার শিষ্যদের সংখ্যা হাজার হাজার। যখনই একজন নতুন শিষ্য জিজ্ঞাসা করে,
গুরুদেব, আমরা কখন ফলাফল দেখতে পাব? অর্জুন হেসে উত্তর দেন, তোমার সময় আসবে যখন তুমি ফলাফলের বিষয়ে চিন্তা করা বন্ধ করবে এবং সমস্ত পরিস্থিতিতে তোমার প্রদীপ জ্বালিয়ে রাখবে। ধৈর্যের শক্তি বইটিতে এনজে রায়ান এটাই শেখান। ধৈর্য দুর্বলতা নয়, বরং মহান আত্মার প্রকৃত লক্ষণ। ধৈর্য মানে সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকা নয়, বরং ফলাফল দৃশ্যমান হোক বা না হোক পূর্ণ বিশ্বাসের সাথে চালিয়ে যাওয়া। এই গুরু শিষ্যের গল্পটি আমাদের এই শিক্ষা দেয়, তাড়াহুড়ো করো না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো এবং সেই সময় পর্যন্ত তোমার প্রদীপ জ্বালিয়ে রাখো। আজকের সারাংশ এই গল্পের মতোই। যারা সবচেয়ে শান্ত এবং ধৈর্যশীল তারা জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব অর্জন করে। আজকের দ্রুতগতির পৃথিবীতে সবকিছুই দ্রুত কাঙ্ক্ষিত, সাফল্য, ভালোবাসা, অর্থ। কিন্তু প্রকৃত শক্তি ধৈর্যের শক্তিতে নিহিত। এই ধৈর্য আপনাকে ভিত থেকে আলাদা করে। এটি আপনাকে কঠিন সময়েও হাসতে শেখায় এবং আপনাকে অটল আত্মবিশ্বাসে ভরিয়ে দেয়। ধৈর্যের শক্তি কেবল একটি বই নয়, এটি একটি জীবন মন্ত্র যা আপনাকে ধীর হতে, গভীরভাবে চিন্তা করতে এবং সঠিক সময়ে জাদু ঘটতে দিতে বলে। সহজে বোঝার জন্য আমরা এই সারাংশটিকে 7টি অধ্যায়ে ভাগ করেছি। তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়, তাড়াহুড়ো সংস্কৃতির সমস্যা। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সবকিছুই দ্রুত করা হয়েছে। দ্রুত ইন্টারনেট, দ্রুত খাবার, দ্রুত ফলাফল এবং দ্রুত সাফল্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে গতির এই তাড়াহুড়োয় আমরা কি হারাচ্ছি? এটাই এই অধ্যায়ের আসল প্রশ্ন। তাড়াহুড়োর সংস্কৃতি এখন সবকিছুর প্রয়োজন, আমাদের শান্তি, ধৈর্য এবং গভীরভাবে চিন্তা করার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমরা ক্রমাগত কিছু অর্জনের দৌড়ে আছি। কখনো সোশ্যাল মিডিয়ায় লাইকের জন্য, কখনো কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য, কখনো জীবনে অন্যদের চেয়ে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই দৌড়ের ফলাফল কি? ক্লান্তি, উদ্বেগ এবং মানসিক চাপ। যখন আমরা তাৎক্ষণিক তৃপ্তির পিছনে ছুটছি, তখন আমরা ধৈর্য ভুলে যাই। আমরা ধরে নিই যে যদি জিনিসগুলি ধীর হয় তবে অবশ্যই কিছু ভুল হবে। কিন্তু বাস্তবে ধীর গতি মানে চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়া। আর এই বইটি ঠিক এই বিষয়টিই ব্যাখ্যা করে, দ্রুত সব সময় ভালো নয়। এটা একটা মিথ যে দ্রুত ভালো। জীবনের কিছু মূল্যবান জিনিস, যেমন গভীর সম্পর্ক, আত্মবিশ্বাস, সাফল্য এবং শান্তি, সময় লাগে। কিন্তু যখন এগুলো অর্জন করা হয় তখন সেগুলো স্থায়ী হয়। কল্পনা করুন যদি একটি গাছ একদিনে বাড়ে, তাহলে কি তা শক্তিশালী হবে? না, এর শিকড় দুর্বল হবে, এমনকি সামান্য বাতাসও এটিকে ভেঙে ফেলতে পারে। কিন্তু যদি একই গাছ ধীরে ধীরে বাড়ে, তাহলে এর শিকড় আরও গভীর এবং শক্তিশালী হয়। আমাদের জীবন একই রকম। আমাদের নিজেদের, আমাদের স্বপ্ন এবং আমাদের সম্পর্কের জন্য সময় দিতে হবে। তবেই আমরা সত্যিকার অর্থে শক্তিশালী হব। এই অধ্যায়ে ডাচে রায়ান একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তাড়াহুড়ো ত্যাগ করুন এবং গভীরতাকে আলিঙ্গন করুন। আপনি যত দ্রুত দৌড়ান তত বেশি আপনি শক্তি হারাবেন, এবং যখন শক্তি ক্ষয়প্রাপ্ত হয় তখন আমরা ক্লান্ত এবং ভেঙে পড়ি। অতএব যদি আপনি দীর্ঘ পথ ধরে এগিয়ে যেতে চান, তাহলে থেমে যেতে শিখুন। গভীরভাবে চিন্তা করুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। কারণ যে ব্যক্তি ধৈর্য ধরে হাঁটেন তিনি কেবল তাদের গন্তব্যে পৌঁছান না, তিনি পথও বোঝেন, শিখেন এবং শক্তিশালী হন। দ্বিতীয় অধ্যায়, ধৈর্য আসলে কি? যখন আমরা ধৈর্য শব্দটি শুনি তখন বেশিরভাগ মানুষ মনে করে এর অর্থ নীরব থাকা, সহ্য করা অথবা কেবল অপেক্ষা করা। কিন্তু সত্যটি এর চেয়েও অনেক গভীর। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটি আপনার সবচেয়ে বড় শক্তি। এটি সেই শক্তি যা আপনাকে জীবন যখন আপনাকে বিপর্যস্ত করে তখনও অবিচল রাখে। এই অধ্যায়ে রায়ান স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে ধৈর্য মানে কেবল বসে থাকা এবং অপেক্ষা করা নয়, বরং নিয়ন্ত্রণে থাকা এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করার সময় শান্ত এবং ইতিবাচক থাকা। ধৈর্য সক্রিয়, নিষ্ক্রিয় নয়। এর অর্থ হল আপনি পরিস্থিতি বোঝেন, চিন্তা করেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন। এটি কোনো দুর্বলতা নয়, বরং প্রজ্ঞা এবং সাহসের লক্ষণ। ধৈর্য বুঝতে হলে আমাদের এর 3টি অপরিহার্য দিক বুঝতে হবে: সচেতনতা,
আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বাস। প্রথমত, সচেতনতা। যখন আপনি ধৈর্য অনুশীলন করেন, তখন আপনি আপনার চিন্তাভাবনা, অনুভূতি এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন। আপনি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান না, বরং কি সঠিক তা নিয়ে চিন্তা করেন। দ্বিতীয়টি হল আত্মনিয়ন্ত্রণ। যখন জিনিসগুলি আমাদের ইচ্ছামতো না যায় তখন রেগে যাওয়া, চিন্তা করা বা হাল ছেড়ে দেওয়া সহজ। কিন্তু যদি তোমার আত্মনিয়ন্ত্রণ থাকে, তাহলে তুমি এই আবেগগুলোকে শান্ত করতে পারো এবং ঠান্ডা মাথায় চিন্তা করতে পারো। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তার পেছনে একটা গভীর কারণ আছে। বিশ্বাস করো যে তুমি যদি সঠিক পথে কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি অবশ্যই ফলাফল দেখতে পাবে, এমনকি যদি সেগুলো একটু দেরিতেও হয়। এই তিনটি গুণ একসাথে ধৈর্যকে একটি পরাশক্তি করে তোলে। কল্পনা করো, যখন তোমার এই শক্তি থাকবে, তখন তুমি যে কোনো প্রতিকূলতায় আতঙ্কিত হবে না। তুমি রাগের বশে ভুল সিদ্ধান্ত নেবে না। তুমি তোমার সম্পর্ক উন্নত করতে সক্ষম হবে। ফলাফল দেরিতে হলেও তুমি তোমার স্বপ্ন পূরণে অধ্যবসায়ী হবে। আর এটাই একজন সফল ব্যক্তির বৈশিষ্ট্য, যে তার আবেগকে নিয়ন্ত্রণ করে, তাকে নিয়ন্ত্রণ করতে দেয় না। তাই পরের বার যখন কেউ তোমাকে বলবে যে ধৈর্য একটি দুর্বলতা, তখন হাসো। কারণ এখন তুমি জানো যে ধৈর্য হল সেই শক্তি যা তোমাকে হাল ছেড়ে দেয় না বা ভেঙে পড়তে দেয় না, বরং প্রতিটি চ্যালেঞ্জে তোমাকে আরও শক্তিশালী করে তোলে। তৃতীয় অধ্যায়, তোমার মনকে বিরতি নিতে প্রশিক্ষণ দাও। একবার ভাবো, যখন কেউ তোমাকে খারাপ কিছু বলে, তুমি কি তাৎক্ষণিকভাবে রাগের সাথে প্রতিক্রিয়া জানাও? নাকি কিছু তোমার প্রত্যাশা অনুযায়ী না হলে তুমি কি বিরক্ত হও? এই মুহূর্তগুলোতে আমাদের বিরতি নিতে শিখতে হবে। এবং এটাই এই অধ্যায়ের আসল চাবিকাঠি। তোমার মনকে মাইক্রোপোজ করতে শেখাও, একটি ছোট বিরতি। এই ছোট বিরতি তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এমজে রায়ান ব্যাখ্যা করেন যে ধৈর্য তখনই শুরু হয় যখন তুমি চিন্তা না করে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে এক মুহূর্ত বিরতি দাও। সেই এক মুহূর্ত, সেই এক সেকেন্ড, যখন তুমি রাগ, ভয় বা তাড়াহুড়োর পরিবর্তে সচেতনতা এবং বোধগম্যতার সাথে প্রতিক্রিয়া জানাতে বেছে নাও। সেই ক্ষুদ্র বিরতি তোমার চিন্তাভাবনা, তোমার অভ্যাস এবং তোমার জীবনকে রূপান্তরিত করে। এই ছোট বিরতিকে মাইন্ডফুলনেসও বলা হয়। এর অর্থ বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা এবং এটি অনুভব করা। যখন তুমি সচেতন থাকো, তখন তুমি তোমার চিন্তাভাবনা এবং আবেগের দাস নও, বরং তাদের মালিক। তুমি কি অনুভব করছো, কেন এবং কিভাবে যথার্থভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা সম্পর্কে তুমি সচেতন হও। এটি একটি খুব ছোট অনুশীলন, কিন্তু এর প্রভাব গভীর। উদাহরণস্বরূপ, তর্কের সময় গভীর শ্বাস নেওয়া, দুঃখজনক সংবাদ সম্পর্কে শান্তভাবে নিজের সাথে কথা বলা, অথবা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার আগে এক কাপ চা নিয়ে 2 মিনিট বসে থাকা। এগুলো সবই ছোট মাইক্রোপোজ। যখন তুমি এই শিল্পে দক্ষ হও, তখন তোমার চিন্তাভাবনা শান্ত হয়ে যায়। তুমি সবকিছু নিয়ে রাগ বা বিরক্ত হও না। প্রতিক্রিয়া জানানোর আগে বিরতি নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা তুমি বুঝতে শুরু করো। এই মাইক্রোপোজ তোমাকে সেই ভিড় থেকে আলাদা করে যারা কেবল কথা বলে, কাজ করে এবং চিন্তা না করেই অনুশোচনা করে। তুমি বিজ্ঞতার সাথে চিন্তা করতে শুরু করো, এবং এই চিন্তাভাবনা তোমাকে একজন শক্তিশালী, শান্ত এবং বুদ্ধিমান ব্যক্তি করে তোলে। তাই, যদি তুমি সত্যিই ধৈর্যকে তোমার শক্তি করতে চাও, তাহলে প্রথমে তোমার মনকে বিরতি দিতে শেখাও। প্রতিদিন প্রতিটি ছোট মুহূর্তে একটি ছোট বিরতি নাও। তোমার শক্তি সেই বিরতির মধ্যেই নিহিত। এখান থেকেই একটি শান্ত মন শুরু হয়, সঠিক চিন্তাভাবনা এবং একটি সফল জীবন। মনে রাখবেন, যারা বিরতি নিতে জানে তারাই সত্যিকার অর্থে অর্জন করতে পারে। চতুর্থ অধ্যায়, প্রতিক্রিয়া থেকে প্রতিক্রিয়া। তুমি কি কখনো এমন কিছুর জন্য এত রেগে গেছো যে পরে অনুশোচনা করেছ? অথবা তুমি কি কখনো এমন কিছু বলেছ যা তোমার বলা উচিত ছিল না? আমাদের সকলের সাথেই এমনটা ঘটে, কারণ আমরা চিন্তা না করে আবেগে ভেসে গিয়ে প্রতিক্রিয়া জানাই। কিন্তু এই অধ্যায়ে ডোজ রায়ান আমাদের শেখান যে যদি আমরা ধৈর্য অনুশীলন করতে চাই, তাহলে আমাদের প্রতিক্রিয়া না করে প্রতিক্রিয়া জানাতে শিখতে হবে। এর অর্থ হল আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা, সেগুলি বোঝা এবং তারপর চিন্তাভাবনা করে কথা বলা বা কাজ করা।
একে বলা হয় আবেগগত শৃঙ্খলা, এবং বিশ্বাস করো, এই শৃঙ্খলা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। যখন কিছু তোমাকে কষ্ট দেয়, যখন জিনিসগুলি তোমার ইচ্ছামত চলে না, অথবা কেউ তোমার অনুভূতিতে আঘাত করে, তখন তোমার কাছে দুটি বিকল্প থাকে: হয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাও এবং পরিস্থিতি আরও খারাপ করে দাও, অথবা গভীর শ্বাস নাও, নিজেকে শান্ত করো এবং একটি ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দিন যা আপনার মর্যাদা বজায় রাখে এবং পরিস্থিতির সমাধান করে। থেকে রায়ান কিছু সহজ কিন্তু শক্তিশালী কৌশল প্রদান করেন যা আমাদের এই পরিবর্তনে সাহায্য করবে। প্রথম কৌশল হল গভীর শ্বাস-প্রশ্বাস। যখন আপনি একটি আবেগঘন মুহূর্তে থাকবেন, তখন কেবল 3টি গভীর শ্বাস নিন। আপনার হৃদস্পন্দন ধীর হবে, আপনার মন শান্ত হবে এবং আপনি স্পষ্টভাবে চিন্তা করতে সক্ষম হবেন। দ্বিতীয় কৌশলটি হল পুনর্গঠন। যদি কিছু আপনাকে বিরক্ত করে, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এটিকে আরও ইতিবাচকভাবে দেখতে পারি? এর মধ্যে কি কোনো শিক্ষা লুকিয়ে আছে? অন্য ব্যক্তিও কি কষ্ট পাচ্ছে? এই চিন্তাভাবনা আপনার প্রতিক্রিয়াকে প্রতিক্রিয়ায় রূপান্তরিত করে। তৃতীয় কৌশলটি হল মন্ত্র ব্যবহার করা। একটি ছোট বাক্য যা আপনি বারবার নিজেকে পুনরাবৃত্তি করতে পারেন: আমি শান্ত, আমি শক্তিশালী। প্রতিটি প্রতিক্রিয়ার প্রয়োজন হয় না। আমি নিজেকে হারাতে চাই না। এই ছোট মন্ত্রগুলি তাৎক্ষণিকভাবে আপনার মনকে পরিষ্কার করে এবং আপনাকে আবেগের আগুনে গ্রাস করা থেকে বিরত রাখে। যখন আপনি এই কৌশলগুলি আপনার জীবনে অন্তর্ভুক্ত করেন, তখন আপনি আর আপনার আবেগের দাস থাকেন না, আপনি তাদের প্রভু হয়ে ওঠেন, এবং এটিই প্রকৃত ধৈর্য। এই শক্তি কেবল তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে না, বরং তোমার সম্পর্ক, তোমার ক্যারিয়ার এবং তোমার আত্মমর্যাদাকেও উন্নত করে। মনে রেখো, রাগের সাথে প্রতিক্রিয়া জানানো সহজ, কিন্তু শান্তভাবে প্রতিক্রিয়া জানানো একটি শিল্প। আর যখন তুমি এই শিল্পে দক্ষ হও, তখন তুমি প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হয়ে উঠবে। কারণ যারা চিন্তা করে, বোঝে এবং তারপর কথা বলে, তারাই জীবনে এগিয়ে যায়। তুমিও যদি প্রতিক্রিয়া থেকে প্রতিক্রিয়ার এই যাত্রাকে আন্তরিকভাবে গ্রহণ করো, তাহলে তুমিও একজন হতে পারো। পঞ্চম অধ্যায়, দৃষ্টিভঙ্গির শক্তি। কখনো কখনো একটি ছোট জিনিস আমাদের মূলে নাড়া দেয়। কারো কথা আমাদের আঘাত করে, একটি পরিকল্পনা ভুল হয়ে যায়, অথবা একটি কাজ সময়মতো সম্পন্ন হয় না, এবং আমরা সেই জিনিসেই জড়িয়ে পড়ি। রাগ, দুঃখ, উদ্বেগ একসাথে দেখা দিতে শুরু করে। কিন্তু এক মুহূর্ত থামুন এবং নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন: এই বিষয়টি কি 5 ঘন্টার পরেও এত গুরুত্বপূর্ণ থাকবে? 5 দিন নাকি 5 বছর? এই প্রশ্নটি তোমাকে একটি দুর্দান্ত শিক্ষা দেয়। দৃষ্টিভঙ্গির শক্তি। এই অধ্যায়ে রায়ান ব্যাখ্যা করেছেন যে যখন আপনি দূর থেকে জিনিসগুলি দেখেন, তখন সেগুলি ততটা অপ্রতিরোধ্য এবং বেদনাদায়ক বলে মনে হয় না, এবং এই দৃষ্টিভঙ্গি আপনাকে ধৈর্যের পথে নিয়ে যায়। যখন আমরা কোনো সমস্যার মধ্যে আটকা পড়ি, তখন আমাদের মনে হয় যেন আমাদের পুরো জীবন থেমে গেছে। কিন্তু যদি আমরা কিছুটা দূর থেকে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে এই অসুবিধা স্থায়ী নয়। এটিও এমন একটি পর্যায় যা কেটে যাবে। ঠিক যেমন পুরানো ক্ষতগুলি সেরে যায় এবং পুরানো দুঃখগুলি অদৃশ্য হয়ে যায়, আজকের দুঃখ ম্লান হয়ে যাবে। এবং এটিই সেই মহান চিন্তা যা শতাব্দী ধরে মানুষকে সাহস দিয়েছে: এটিও কেটে যাবে। অর্থ, এটিও কেটে যাবে। এই শব্দগুলি ছোট, কিন্তু এর গভীরতা জীবন পরিবর্তনকারী হতে পারে। যখন আপনি বারবার নিজেকে মনে করিয়ে দেন যে এটিও কেটে যাবে, তাই আপনি বিরক্ত হবেন না। আপনি ভিতরে শান্ত হয়ে যান। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার অর্থ হল ছোট জিনিসগুলিকে বট করে না দেখা এবং ধৈর্যের সাথে বড় জিনিসগুলিকেও দেখা। এর অর্থ জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে একটি শিক্ষা হিসেবে দেখা। ধরুন কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলল। 5 বছর পরেও কি এর কোনো গুরুত্ব থাকবে? সম্ভবত না। কিন্তু যদি আপনি একই জিনিস নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিন বা মাস ধরে কষ্ট পান, তাহলে আপনি মূল্যবান সময় এবং শক্তি নষ্ট করেন। যেখানে একজন জ্ঞানী ব্যক্তি একই জিনিস নিয়ে ভাবেন, হাসেন এবং এগিয়ে যান। দৃষ্টিভঙ্গি আপনাকে কষ্ট সহ্য করার, আপনার মনকে শান্ত রাখার এবং জীবনকে গভীরভাবে বোঝার শক্তি দেয়। এবং যখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সমস্যা কেবল একটি সিঁড়ি, একটি গন্তব্য নয়,
তখন আপনি প্রতিটি পরিস্থিতিতে অধ্যবসায় করতে পারেন। তাই পরের বার যখন জীবন আপনাকে কষ্ট দেবে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, 5 বছরে কি এই জিনিসটি সত্যিই গুরুত্বপূর্ণ হবে? যদি না হয়, তবে তা ছেড়ে দিন। কারণ সময় সবকিছু বদলে দেয়, এবং দৃষ্টিভঙ্গি আমাদের কখনো ব্যর্থ না হওয়া যোদ্ধার মতো বেঁচে থাকার শক্তি দেয়। 6ষ্ঠ অধ্যায়, মানুষের সাথে ধৈর্য কেবল নিজের সম্পর্কে নয়, অন্যদের সম্পর্কেও। এবং সত্যি বলতে, মানুষের সাথে ধৈর্য হল সবচেয়ে কঠিন এবং অপরিহার্য দক্ষতা। যখন কেউ আমাদের বোঝে না, যখন কেউ বারবার একই ভুল করে, যখন কেউ আমাদের বাধা দেয় অথবা আমাদের প্রত্যাশা পূরণ করে না, তখন অস্বস্তি, রাগ বা হতাশ বোধ করা স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তগুলিতে আমরা আমাদের সম্পর্কগুলিকে শক্তিশালী করতে পারি অথবা ভেঙে ফেলতে পারি। রায়ান বলেন যে আমরা যদি সত্যিই ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদের অন্যদের কথা শুনতে শিখতে হবে। বাধা না দিয়ে, কাটা না দিয়ে এবং তাৎক্ষণিক বিচার না করে। বাধা না দিয়ে শোনা মানে সেই ব্যক্তিকে অনুভব করা যে তাদের কণ্ঠস্বর মূল্যবান এবং তাদের অস্তিত্ব গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ কেবল এই কারণেই রেগে যায় যে তারা মনে করে যে কেউ তাদের বোঝে না। এবং যদি আপনি কিছুক্ষণ চুপচাপ শুনেন, কেবল শুনুন, প্রতিক্রিয়া জানাতে তাড়াহুড়ো না করে, তাহলে অন্য ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যায়। এটি ধৈর্য, অন্য ব্যক্তির মনকে জাগ্রত করে। এবং কেবল শোনা নয়, আপনার এটাও বুঝতে হবে যে প্রতিটি ব্যক্তির জীবনে ভুল করার এবং তাদের কাছ থেকে শেখার অধিকার রয়েছে। কখনো কখনো আমরা আমাদের প্রিয়জনদের এত ভালোবাসি যে আমরা চাই তারা কখনো ভুল না করে এবং কখনো কষ্ট না পাক। কিন্তু এই অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব আমাদের সম্পর্কগুলিকে বোঝায় পরিণত করে। ধৈর্য মানে অন্য ব্যক্তিকে বেড়ে ওঠার, ভুল করার এবং তাদের কাছ থেকে শেখার সুযোগ দেওয়া। যখন আপনি কাউকে পতন থেকে বিরত রাখেন না, বরং তাদের পতনের পরেও তাদের পাশে দাঁড়ান, তখন আপনি সত্যিকার অর্থে একজন ধৈর্যশীল এবং বোধগম্য অংশীদার হয়ে ওঠেন। এই অধ্যায়ে আমরা বুঝতে পারি যে ধৈর্য এমন কিছু নয় যা একা থাকে। এটি জীবনযাপন এবং সম্পর্ক বজায় রাখার একটি উপায়। যখন আপনি অন্যদের ত্রুটিগুলি গ্রহণ করেন, তাদের সময় দেন এবং রাগ বা বাধা ছাড়াই তাদের কথা শোনেন, তখন আপনি কেবল তাদের আরও ভালো করেন না, বরং নিজেকে আরও শান্ত এবং পরিণত ব্যক্তিতে রূপান্তরিত করেন। মনে রাখবেন, সম্পর্কের সাফল্য ভালোবাসা থেকে নয়, ধৈর্য থেকে আসে। সেই ধৈর্য তখন আসে যখন আপনি অন্যদেরকে কেবল আপনার মতো নয়, বরং নিজের মতো হতে দেন। শুনুন, বুঝুন এবং বিশ্বাস করুন। মানুষ বদলে যায়। তাদের কেবল সময় এবং আপনার শান্ত সমর্থনের প্রয়োজন। মানুষের সাথে ধৈর্যের এটাই আসল শক্তি। নিজের সাথে ধৈর্য অধ্যায় থেকে আমরা মাঝে মাঝে অন্যদের সাথে ধৈর্য ধরতে পারি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা নিজেদের সাথে কতটা কঠোর? আমরা যদি ভুল করি, তাহলে আমরা নিজেদেরকে অভিশাপ দিই। যদি সময়মতো কিছু না করা হয়, তাহলে আমরা নিজেদের উপর রাগ করি। আর যখন আমরা জীবনে বড় কিছু অর্জন করতে না পারি, তখন আমরা নিজেদেরকে দুর্বল, অযোগ্য বা মূল্যহীন ভাবতে শুরু করি। কিন্তু এই অধ্যায়ে রায়ান আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী শিক্ষা দেন। যদি আপনি সত্যিই নিজেকে ভালোবাসতে চান, তাহলে প্রথমে নিজের সাথে ধৈর্য ধরতে শিখুন। আমাদের অনেকেই পরিপূর্ণতাবাদের শিকার হন। আমরা মনে করি আমাদের সবকিছু নিখুঁতভাবে করতে হবে, কখনো ব্যর্থ হতে হবে না এবং সর্বদা প্রশংসা পেতে হবে। কিন্তু সত্য হল, পরিপূর্ণতার সন্ধানে আমরা আমাদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান হারিয়ে ফেলি। ক্রমাগত নিজেদের বিচার করা, প্রতিটি ভুলের জন্য নিজেদের শাস্তি দেওয়া এবং প্রতিটি ব্যর্থতাকে লজ্জা হিসেবে গ্রহণ করা, এই সবই আমাদের বিকাশের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ধৈর্য মানে নিজেকে সুযোগ দেওয়া, নিজেকে পড়ে যাওয়া দেখা এবং এখনও নিজেকে ভালোবাসতে থাকা। জীবনে সত্যিকারের উন্নতি তখনই ঘটে যখন আপনি অস্বস্তি থেকে পালিয়ে যান না, বরং কিছুক্ষণের জন্য এর সাথে থাকুন। যখন তুমি কোন সমস্যার সম্মুখীন হও, তখন তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া বা সমাধান খোঁজার পরিবর্তে কেবল ব্যথা অনুভব করো, কারণ সেই ব্যথা তোমাকে শেখায়, তোমাকে শক্তিশালী করে এবং ভেতর থেকে বদলে দেয়। বৃদ্ধি একটি আরামদায়ক প্রক্রিয়া নয়, কিন্তু যদি তুমি নিজেকে দোষারোপ না করে বা হাল না ছেড়ে সেই অস্বস্তির মধ্য দিয়ে চলতে থাকো, তাহলে তুমি প্রতিদিন একজন নতুন এবং উন্নত মানুষ হয়ে উঠবে। এই অধ্যায়ে
যে রায়ান আমাদের বলেন যে নিজের সাথে ধৈর্য ধরার অর্থ হল নিজেকে সময়, স্থান দেওয়া এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে গ্রহণ করা। তোমার সংগ্রামে নিজের দুর্বলতা এবং অসম্পূর্ণ প্রচেষ্টার মধ্যেও নিজের পাশে দাঁড়ানো সহজ নয়, কিন্তু এই আত্মসম্মানই তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধে অজেয় করে তোলে। তাই পরের বার যখন তুমি নিজেকে বলতে শুনবে, কেন আমি এটা করতে পারিনি, আমি এত দুর্বল কেন, আমি কখনই সফল হব না, তখন একটু থামুন, একটা গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি এখনো শিখছি, আমি মানুষ এবং আমি নিজের সাথে ধৈর্য ধরব। এটি আত্মভালোবাসার আসল সূচনা, নিজেকে সময় দেওয়া এবং সেই সময়কে নিজেকে পরিমার্জিত করার জন্য ব্যবহার করা। জীবনের সময়ের সাথে ধৈর্যের অধ্যায়। আমরা সকলেই চাই আমাদের জীবন পরিকল্পনা অনুযায়ী চলুক, স্কুল শেষ করে তাৎক্ষণিকভাবে চাকরি পেতে, কঠোর পরিশ্রম করে তাৎক্ষণিকভাবে সাফল্য পেতে, প্রেমে পড়তে এবং তাৎক্ষণিকভাবে নিখুঁত সম্পর্ক খুঁজে পেতে। কিন্তু সত্য হল, জীবন কখনোই আমাদের সময়সূচি অনুসরণ করে না। কখনো কখনো জিনিসগুলি দেরিতে ঘটে, পথ পরিবর্তন হয় এবং আমরা যা চাই তা আমাদের কাছে আসে না, এবং তখনই আমাদের ধৈর্য ক্ষয় হতে শুরু করে। কিন্তু এই অধ্যায়ে এমসিএস রায়ান আমাদের শেখান যে জীবনের বিলম্ব একটি রহস্য, গভীরতা এবং সৌন্দর্য ধারণ করে। আমরা যখন সেই বিলম্ব বুঝতে এবং গ্রহণ করতে শিখি, তখনই প্রকৃত শান্তি এবং আত্মবিশ্বাস আসে। কখনো কখনো জীবন না বলা মানে না, এটি কেবল বলা, কিছুক্ষণ অপেক্ষা করুন, সময় এখনো আসেনি। কিন্তু আমাদের তাড়াহুড়োয় আমরা সেই বাধাকে ব্যর্থতা ভেবে ভুল করি। কিন্তু প্রতিটি বিলম্বের পিছনে একটি কারণ থাকে এবং প্রতিটি অনিশ্চয়তার পিছনে একটি লুকানো প্রস্তুতি থাকে। যখন একটি স্বপ্ন বাস্তবে পরিণত হয় না, তখন এর অর্থ এই নয় যে এটি শেষ হয়ে গেছে। জীবন হয়তো এটিকে আরও ভালো রূপ দিচ্ছে। আমাদের কেবল এটির উপর আস্থা রাখতে হবে, প্রক্রিয়ার উপর আস্থা রাখতে হবে, প্রক্রিয়ার উপর আস্থা রাখতে হবে, এমনকি যদি তা ধীর হয়। জীবনের প্রতিটি মহান ফল, বিশ্বাস, সাফল্য, পরিপক্কতা এবং শান্তি সময় নেয়। ঠিক যেমন একটি বীজ গাছে পরিণত হতে সময় নেয়, তেমনি আমাদের কঠোর পরিশ্রমেরও ফল ধরতে সময় লাগে। এবং এই প্রক্রিয়ায় কখনো কখনো মনে হতে পারে যে কিছুই ঘটছে না, কিন্তু গভীরভাবে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। প্রতিটি বাধা, প্রতিটি বিলম্ব, প্রতিটি বাঁক আপনাকে একটি দুর্দান্ত উড়ানের জন্য প্রস্তুত করছে। আপনাকে কেবল ধৈর্যের সাথে এই যাত্রায় অধ্যবসায় করতে হবে। এই অধ্যায়ের সবচেয়ে গভীর বার্তা হল যে সবকিছুর জন্য একটি সঠিক সময় আছে, এবং যখন সেই সময় আসে, সবকিছু সুচারুভাবে প্রবাহিত হয়। যদি এখনই কিছু না ঘটে, তাহলে আতঙ্কিত হবেন না। এটি আপনার অভ্যন্তরীণ শিকড়কে শক্তিশালী করার সময়। তাই পরের বার যখন তোমার মনে হবে সবকিছু থেমে গেছে, জীবন ধীর হয়ে গেছে, অথবা তুমি কোথাও পাচ্ছ না, তখন নিজেকে বলো, আমি যা আমার তা পাব ঠিক সময়ে। আমি শুধু প্রস্তুত হচ্ছি। মনে রেখো, জীবন কোন দৌড় নয়, এটি একটি সুন্দর যাত্রা, এবং এই যাত্রার সবচেয়ে বড় সঙ্গী হল ধৈর্য। যারা ধৈর্য ধরে হাঁটে, তাদের পথের প্রতিটি বাধা তাদের থামাতে পারে না। তারা এটি বোঝে, তা থেকে শিক্ষা নেয় এবং এগিয়ে যায়। ধীরে ধীরে হাঁটুন, কিন্তু আত্মবিশ্বাসের সাথে। আপনি অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছাবেন। নবম অধ্যায়, নিশ্চিতকরণ এবং মানসিক স্ক্রিপ্ট। আমাদের মনের চিন্তাভাবনা আমাদের সমগ্র জীবনকে প্রভাবিত করে। আমরা প্রতিদিন নিজেদেরকে যা বলি তা আমাদের চিন্তাভাবনা, আমাদের আচরণ এবং আমাদের সিদ্ধান্তগুলিকে গঠন করে। তাই যদি আমরা আমাদের জীবনে শান্তি চাই, ধৈর্য ধরতে এবং আত্মবিশ্বাস বজায় রাখতে, আমাদের অবশ্যই নিজেদেরকে সঠিক এবং ইতিবাচক জিনিসগুলি বলতে হবে। এই অধ্যায়ে ম্যাভিজ রায়ান ব্যাখ্যা করেছেন যে নিশ্চিতকরণ বা ইতিবাচক বিবৃতি এবং মানসিক স্ক্রিপ্ট বা অভ্যন্তরীণ সংলাপ আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে যদি আমরা সেগুলি প্রতিদিন পুনরাবৃত্তি করি এবং সেগুলিকে একটি অভ্যাসে পরিণত করি। যখন আমরা বলি, আমার যতটা সময় প্রয়োজন আমার কাছে আছে, আমরা তাড়াহুড়োর চেয়ে শান্তি বেছে নিই। আমরা নিজেদেরকে মনে করিয়ে দিই যে প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য সময় আছে। আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই উক্তিটি আমাদের চাপ থেকে মুক্তি দেয় এবং ধৈর্যের অনুভূতি জাগায়। এবং যখন আমরা পুনরাবৃত্তি করি,
আমি নিখুঁত হতে চাই না। আমি কেবল এগিয়ে যেতে চাই, পরিপূর্ণতা নয়, অগ্রগতি। আমরা পরিপূর্ণতার ফাঁদ থেকে নিজেদের মুক্ত করি। আমরা প্রতিটি ছোট প্রচেষ্টা, প্রতিটি ছোট পদক্ষেপের প্রশংসা করতে শিখি। এই উক্তিটি আমাদের শেখায় যে সাফল্য রাতারাতি আসে না, তবে এটি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার মাধ্যমে আসে। আপনিও প্রতিদিন সকালে বা রাতে নিজেকে একই রকম নিশ্চিতকরণ বলতে পারেন, আমি শান্ত, স্থিতিশীল এবং সঠিক পথে এগিয়ে যাচ্ছি। আমার এখনই সব উত্তরের প্রয়োজন নেই। আমি অপেক্ষা করতে পারি। আমি আমার নিজস্ব গতিতে শিখছি, এবং এটিই সবচেয়ে সুন্দর যাত্রা। আমার জন্য সঠিক জিনিসগুলি সময়মতো আমার কাছে আসবে। এই উক্তিগুলি কেবল শব্দ নয়, এগুলি আপনার মনকে প্রশিক্ষণ দিচ্ছে। প্রতিবার যখন আপনি এগুলি পুনরাবৃত্তি করেন, তখন আপনি নিজের মধ্যে ধৈর্য, বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণের শিকড়কে শক্তিশালী করেন। এই মানসিক স্ক্রিপ্টগুলি আপনার চিন্তাভাবনাকে ভয়, তাড়াহুড়ো এবং আত্মসন্দেহ থেকে সাহস, স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাসে রূপান্তরিত করে। মনে রাখবেন, পরিবর্তন ভেতর থেকে শুরু হয়, বাইরে থেকে নয়। এবং যখন আপনি নিজেকে সঠিক কথা বলতে শুরু করেন, তখন আপনার পুরো জীবন ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করে। তাই ধৈর্য, ভালোবাসা এবং আত্মবিশ্বাসের শব্দ দিয়ে প্রতিদিন আপনার মনকে পুষ্ট করুন। এই শব্দগুলি আপনাকে সেই ব্যক্তিতে রূপান্তরিত করবে যা আপনি সর্বদা হতে চেয়েছিলেন। অধ্যায় 10, হতাশাকে পতাকা হিসাবে ব্যবহার করুন। যখনই আমরা কোনো কিছুর জন্য আকুল হই, কঠোর পরিশ্রম করি এবং এখনও তা অর্জন করতে পারি না, তখন আমরা আমাদের ভিতরে একটি যন্ত্রণা অনুভব করি যাকে আমরা হতাশা বলি। প্রায়শই আমরা এই অনুভূতিটিকে ভুল বুঝি। আমরা মনে করি, হয়তো আমি দুর্বল, হয়তো আমার ধৈর্যের অভাব আছে, অথবা আমি কখনই সফল হব না। কিন্তু এই অধ্যায়ে এম.জে. রায়ান একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। হতাশা দুর্বলতার লক্ষণ নয়, বরং একটি পতাকা, একটি সংকেত যে পরিবর্তনের সময় এসেছে। এই অনুভূতি আপনাকে হতাশ করার জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য। কল্পনা করুন যে আপনি যখন কোনো কিছুতে ক্রমাগত কঠোর পরিশ্রম করেও ফলাফল পাচ্ছেন না, তখন আপনি যে জ্বালা অনুভব করেন, যে অস্থিরতা বা রাগ দেখা দেয়, তা হল আপনার ভেতরের স্বপ্নের কণ্ঠস্বর। তারা বলছে, থেমো না, ভিন্নভাবে ভাবো, নতুন কিছু বুঝো, এবং এখনই শেখার সময়। এই আবেগগুলি ইঙ্গিত দিচ্ছে যে আপনি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছেন। তাই পরের বার যখন আপনি হতাশ হবেন, তখন নিজেকে বলবেন না, আমি দুর্বল, বরং বলবেন না, এই আবেগ আমাকে কিছু শেখাতে এসেছে। আমি মনোযোগ সহকারে শুনব। হতাশা প্রায়শই দুটি জিনিস প্রকাশ করে। প্রথমত, আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন এবং আরও ভালো কিছুর জন্য ক্ষুধার্ত। দ্বিতীয়ত, আপনি দ্রুত ফলাফল চান এবং ভেতর থেকে ধৈর্য এবং স্পষ্টতা প্রয়োজন। অতএব এই অধ্যায়ে শেখানো সবচেয়ে বড় শিক্ষা হল, আপনার আবেগকে দোষারোপ করবেন না। তাদের বুঝুন। তারা প্রকাশ করে যে আপনি কতটা মরিয়া হয়ে কিছু চান। তবে তারা আপনাকে মনে করিয়ে দেয় যে সবকিছুরই একটি সময় আছে এবং প্রতিটি লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক পথ এবং সঠিক চিন্তাভাবনার প্রয়োজন। যখন তুমি তোমার আবেগ বুঝতে শুরু করো, তখন তারা আর তোমার শত্রু থাকে না, তারা তোমার শিক্ষক হয়ে ওঠে। যখন প্রতিটি আবেগ তোমাকে কিছু শেখায়, তখন তুমি একজন পরিণত, ভারসাম্যপূর্ণ এবং আত্মনির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠে। মনে রেখো, ধৈর্য মানে এই নয় যে তুমি কখনো রাগ বা হতাশ বোধ করবে না, বরং এর অর্থ হল যখনই এই ধরনের অনুভূতি জাগে, তখনই ভালোবাসা এবং বোঝাপড়ার সাথে তাদের সাথে যোগাযোগ করা উচিত। তাদের কাছ থেকে শিখো এবং তারপর শান্তিপূর্ণভাবে এগিয়ে যাও। কারণ যখনই তুমি অস্থির বোধ করো, জীবন তোমাকে বলে যে তুমি এখন এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাই বন্ধুরা, ধৈর্যের শক্তি কেবল একটি বই নয়, বরং একটি জীবন মন্ত্র। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত দুর্দান্ত জিনিসের জন্য সময় লাগে। তা সে আত্মোন্নতি হোক, সম্পর্ক গভীর করা হোক, অথবা সাফল্যের শিখরে পৌঁছানো হোক। যখন আমরা অধৈর্য হয়ে পড়ি, আমরা আমাদের নিজের পথে বাধা হয়ে দাঁড়াই। কিন্তু যখন আমরা ধৈর্য অনুশীলন করি, তখন আমরা নিজেদের প্রতি আরও সদয় হয়ে উঠি। আমরা শিখি যে জীবন কোনো দৌড় নয়, এটি এমন একটি যাত্রা যা প্রতিটি পদক্ষেপে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
এখন ভাবুন, আপনি কি আজ আপনার জীবনে ধৈর্যশীল ছিলেন? আপনি কি নিজেকে কিছুটা অবকাশ দিয়েছেন? আপনি কি নিজেকে উন্নতি করার জন্য কিছু সময় দিয়েছেন? মনে রাখবেন, সত্যিকারের ধৈর্য কেবল অপেক্ষা করার বিষয় নয়, বরং ইতিবাচক শক্তি নিয়ে অপেক্ষা করার বিষয়। তাই পরের বার জীবন আপনাকে অপেক্ষা করতে বাধ্য করে, যখন সবকিছু আপনার ইচ্ছামতো না যায়, তখন থামবেন না, আতঙ্কিত হবেন না, হাসুন, কারণ এই মুহূর্তটি যখন ধৈর্য আপনার শক্তি প্রকাশ করবে। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন। আজ আপনি কি নিয়ে ধৈর্য ধরতে শুরু করেছেন তা আমাদের মন্তব্যে জানান। এবং অডিও বুকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাকে আরও জীবন পরিবর্তনকারী বইয়ের সারাংশ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক এবং আপনার যাত্রা ধৈর্যশীল এবং শক্তিশালী হোক। আপনি একজন ভারসাম্যপূর্ণ এবং আত্মনির্ভরশীল ব্যক্তি হয়ে উঠুন। মনে রাখবেন, ধৈর্য মানে এই নয় যে আপনি কখনো রাগ বা হতাশা অনুভব করবেন না। বরং এর অর্থ হল যখনই এই ধরনের অনুভূতি জাগে, তখনই ভালোবাসা এবং বোঝাপড়ার সাথে তাদের সাথে যোগাযোগ করা উচিত। তাদের কাছ থেকে শিখুন এবং তারপর শান্তিপূর্ণভাবে এগিয়ে যান। কারণ যখনই আপনি ভেতরে ভেতরে অস্থির বোধ করেন, জীবন আপনাকে বলে যে আপনি প্রস্তুত। এখন এগিয়ে যান। তাই বন্ধুরা, ধৈর্যের শক্তি কেবল একটি বই নয়, বরং একটি জীবন মন্ত্র। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত দুর্দান্ত জিনিসের জন্য সময় লাগে। তা সে আত্মোন্নতি হোক, সম্পর্ক গভীর করা হোক, অথবা সাফল্যের শিখরে পৌঁছানো হোক। আমরা যখন অধৈর্য হয়ে পড়ি, তখন আমরা আমাদের নিজস্ব পথে বাধা হয়ে দাঁড়াই। কিন্তু যখন আমরা ধৈর্য ধরি, তখন আমরা নিজেদের প্রতি আরও সদয় হয়ে উঠি। আমরা শিখি যে জীবন কোনো দৌড় নয়, বরং একটি যাত্রা যা প্রতিটি পদক্ষেপে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন ভাবুন, আপনি কি আজ আপনার জীবনে ধৈর্যশীল ছিলেন? আপনি কি নিজেকে কিছুটা অবকাশ দিয়েছেন? আপনি কি নিজেকে উন্নতি করার জন্য কিছুটা সময় দিয়েছেন? মনে রাখবেন, সত্যিকারের ধৈর্য কেবল অপেক্ষা করার বিষয় নয়, বরং ইতিবাচক শক্তি নিয়ে অপেক্ষা করার বিষয়। তাই পরের বার যখন জীবন আপনাকে অপেক্ষা করতে বাধ্য করে, যখন জিনিসগুলি আপনার পছন্দমতো না হয়, তখন থামবেন না, আতঙ্কিত হবেন না, হাসবেন, কারণ এই মুহূর্তটি যখন ধৈর্য আপনার শক্তি প্রকাশ করবে। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন। আজ থেকে আপনি কিভাবে ধৈর্য ধরতে শুরু করেছেন তা আমাদের মন্তব্যে জানান। এবং অডিও বুকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাকে আরও জীবন পরিবর্তনকারী বইয়ের সারাংশ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক এবং আপনার যাত্রা ধৈর্যশীল এবং শক্তিশালী হোক। আপনি একজন ভারসাম্যপূর্ণ এবং আত্মনির্ভরশীল ব্যক্তি হয়ে উঠুন। মনে রাখবেন, ধৈর্য মানে এই নয় যে আপনি কখনই রাগ বা হতাশা অনুভব করবেন না। বরং এর অর্থ হল যখনই এই ধরনের অনুভূতি জাগে, আপনার তাদের সাথে ভালোবাসা এবং বোঝাপড়ার সাথে যোগাযোগ করা উচিত। তাদের কাছ থেকে শিখুন এবং তারপর শান্তিপূর্ণভাবে এগিয়ে যান। কারণ যখনই আপনি ভিতরে অস্থির বোধ করেন, জীবন আপনাকে বলে যে আপনি প্রস্তুত। এখন এগিয়ে যান। তাই বন্ধুরা, ধৈর্যের শক্তি কেবল একটি বই নয়, বরং একটি জীবন মন্ত্র। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সকল মহৎ কাজেই সময় লাগে। সেটা আত্মোন্নতি হোক, সম্পর্ক গভীর করা হোক, অথবা সাফল্যের শিখরে পৌঁছানো হোক। যখন আমরা অধৈর্য হয়ে পড়ি, তখন আমরা আমাদের নিজস্ব পথে বাধা হয়ে দাঁড়াই। কিন্তু যখন আমরা ধৈর্য ধরি, তখন আমরা নিজেদের প্রতি আরও সদয় হয়ে উঠি। আমরা শিখি যে জীবন কোনো দৌড় নয়, বরং একটি যাত্রা যা প্রতিটি পদক্ষেপে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন ভাবুন, আপনি কি আজ আপনার জীবনে ধৈর্যশীল ছিলেন? আপনি কি নিজেকে কিছুটা অবকাশ দিয়েছেন? আপনি কি নিজেকে উন্নতি করার জন্য কিছু সময় দিয়েছেন? মনে রাখবেন, সত্যিকারের ধৈর্য কেবল অপেক্ষা করার বিষয় নয়, বরং ইতিবাচক শক্তি নিয়ে অপেক্ষা করার বিষয়। তাই পরের বার জীবন আপনাকে অপেক্ষা করতে বাধ্য করে, যখন সবকিছু আপনার ইচ্ছামতো না যায়, তখন থামবেন না, আতঙ্কিত হবেন না, হাসুন,
কারণ এই মুহূর্তটি যখন ধৈর্য আপনার শক্তি প্রকাশ করবে। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন। আজ থেকে আপনি কি নিয়ে ধৈর্য ধরতে শুরু করেছেন তা মন্তব্যে আমাদের জানান এবং অডিও বুকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাকে আরও জীবন পরিবর্তনকারী বইয়ের সারাংশ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক এবং আপনার যাত্রা ধৈর্যশীল এবং শক্তিশালী হোক।